হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইতিহাস চেম্বার। আশা করছি প্রত্যেকে ভালো আছো। তো আজকে আমরা মডার্ন ইন্ডিয়া থেকে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পাঞ্জাব দখল সম্পর্কে আলোচনা করব। তো যারা চ্যানেলে প্রথমবার, তাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিও ভালো লাগলে লাইক এবং কমেন্ট অবশ্যই করবে, কারণ এইটুকুই আমাদের ইন্সপিরেশন। ওকে, শুরু করছি। ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বারা পাঞ্জাব দখল। আমরা মোগল যুগের ইতিহাস পড়তে গিয়ে দেখেছি যে শিখরা মোগলদের বিরুদ্ধে যুদ্ধে বেশ কৃতিত্বের স্বাক্ষর রেখেছিল। মোগলদের বিরুদ্ধে সফল হলেও শিখরা ঐক্যবদ্ধ রাজ্য প্রতিষ্ঠার পরিবর্তে 12টি মিশলে বিভক্ত হয়ে পাঞ্জাব শাসন করত। 19 শতকের সূচনায় সুকারচুকিয়া মিশলের অধিপতি মহাসিংহের পুত্র রঞ্জিত সিং বিবাদমান মিশলগুলিকে ঐক্যবদ্ধ করে অখিল শিখ রাজ্য প্রতিষ্ঠার দিকে অগ্রসর হন। কিন্তু 19 শতকের ভারতীয় রাজনীতিতে ইংরেজদের অস্তিত্বকে অস্বীকার করা সম্ভব ছিল না, তাই রঞ্জিত সিংকেও অনিবার্যভাবেই ইংরেজদের মুখোমুখি হতে হয়েছিল। ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের প্রসারের ইতিহাসে শিখদের সঙ্গে ইংরেজদের সম্পর্ক নিঃসন্দেহে একটা গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত হয়। তবে রঞ্জিত সিংহ ইংরেজদের সংস্পর্শে প্রথম আসেন দ্বিতীয় ইঙ্গো মারাঠা যুদ্ধের সূত্র ধরে। পরাজিত মারাঠা সর্দার যশবন্ত রাও হোলকার রঞ্জিত সিংহের সাহায্য প্রার্থনা করলে তিনি তা দিতে অস্বীকার করেন, কারণ অযথা ইংরেজদের বিরুদ্ধে ঝামেলায় জড়ানোর অভিপ্রায় রঞ্জিত সিংহের ছিল না। ফলস্বরূপ ইংরেজদের সাথে রঞ্জিত সিংহের লাহোর চুক্তি স্বাক্ষরিত হয় 1806। স্থির হয় ইংরেজগণ শিখ রাজ্যের ব্যাপারে কোন রকম হস্তক্ষেপ করবে না এবং রঞ্জিত সিংহ মারাঠাদের কোন রকম ভাবে সাহায্য করবেন না। অতঃপর রঞ্জিত সিং অখিল শিখ রাজ্য গঠনের লক্ষ্যে শতদ্রু নদীর পূর্ব তীরস্থ শিখ মিশনগুলিতে হস্তক্ষেপ করলে শিখ সর্দাররা ইংরেজদের সাহায্য প্রার্থনা করেন। তৎকালীন ফরাসি আক্রমণের আশঙ্কায় ইংরেজরাও রঞ্জিত সিংহকে ক্ষিপ্ত করতে আগ্রহী ছিল না। এরূপ পরিস্থিতিতে ইংরেজরা রঞ্জিত সিংহের সঙ্গে আলাপ আলোচনার উদ্যোগ গ্রহণ করে। ইতিমধ্যে স্পেনে নেপোলিয়নের বিপর্যয় ঘটলে ফরাসি ভীতির অবসান ঘটে। পরিস্থিতির পরিবর্তনে ইংরেজরাও রঞ্জিত সিংহের উপর চাপ সৃষ্টি করে অমৃতসরের সন্ধি স্বাক্ষর করা হয়। সালটি হচ্ছে 1809 খ্রিস্টাব্দ। স্থির হয় শতদ্রু নদী মহারাজা রঞ্জিত সিংহ এবং কোম্পানি রাজ্যের সীমানা হিসেবে চিহ্নিত হয়। অর্থাৎ রঞ্জিত সিংহ অখিল শিখ রাজ্য স্থাপনের আশা ত্যাগ করে শতদ্রুর পূর্ব তীরস্থ মিশনগুলির উপর এক প্রকারে ইংরেজদের অধিকার স্বীকার করে নেন। শতদ্রুর পূর্ব তীরে বাধাপ্রাপ্ত হয়ে রঞ্জিত সিং এবার উত্তর ও পশ্চিম ভারতের দিকে কাংড়া, মুলতান, অ্যাটক, কাশ্মীর, পেশোয়ার ইত্যাদি অঞ্চল দখল করেন। এই পর্যন্ত ইংরেজদের সঙ্গে রঞ্জিত সিংহের সদ্ভাব বজায় ছিল, কিন্তু উভয়ের মধ্যে আবার রেষারেষি শুরু হয় সিন্ধু দেশকে কেন্দ্র করে। সিন্ধু দেশের সাম্রাজ্য বিস্তার করে রঞ্জিত সিংহ সমুদ্র সংযোগ চাইছিলেন। অন্যদিকে ইংরেজরাও সিন্ধুর রাজনৈতিক এবং বাণিজ্যিক গুরুত্বের প্রতি একদম সদা জাগ্রত ছিলেন। এরূপ পরিস্থিতিতে রাশিয়া পারস্যে প্রাধান্য বিস্তার করলে লর্ড বেন্টিং রাশিয়ার অগ্রগতি রোধে রঞ্জিত সিংহের প্রয়োজনীয়তা উপলব্ধি করে আলোচনার জন্য আলেকজান্ডার বার্নেসকে রঞ্জিত সিংহের দরবারে প্রেরণ করেন। 1831 খ্রিস্টাব্দে উইলিয়াম বেন্টিং লাহোরে এসে রঞ্জিত সিংহের সঙ্গে চিরস্থায়ী মিত্রতা চুক্তি স্বাক্ষর করেন। এর দ্বারা ইংরেজরা রঞ্জিত সিংহকে সিন্ধু দেশে রাজ্য বিস্তারে নিরস্ত্র করে। 1838 খ্রিস্টাব্দে ইংরেজ ও কাবুলের পলাতক রাজা শাহ সুজার সঙ্গে রঞ্জিত সিংহ ত্রিশক্তি মৈত্রীতে আবদ্ধ হন। এই সন্ধি প্রথম ইঙ্গো আফগান যুদ্ধের সূচনা করে, কিন্তু যুদ্ধ শেষ হবার আগেই রঞ্জিত সিংহের মৃত্যু হয় 1839। তো রঞ্জিত সিংহ প্রতিষ্ঠিত যে শিখ রাষ্ট্র, তার ভিত্তি প্রথম থেকেই কিন্তু ছিল দুর্বল। কেন? সামরিক স্বৈরতন্ত্রের উপর প্রতিষ্ঠিত এই রাষ্ট্রের স্থায়িত্ব শাসকের ব্যক্তিগত যোগ্যতা প্রতিভার উপর নির্ভরশীল ছিল।
রঞ্জিত সিং ব্যক্তিগত যোগ্যতায় শিখ রাজ্যকে সঠিকভাবে পরিচালিত করলেও 1839 সালে রঞ্জিত সিংয়ের মৃত্যুর পর শিখ শক্তি দ্রুত পতনের দিকে এগিয়ে গিয়েছিল। কারণগুলো কি ছিল? যে সুযোগ্য নেতা ছিল না, শিখ সর্দারদের ক্ষমতা লিপ্সা, খালসা বাহিনীর অধিক ক্ষমতা লাভ প্রভৃতি কারণে অধপতন এক প্রকার অনিবার্যই হয়ে পড়েছিল এবং তা সম্পন্ন হয়েছিল ইংরেজদের সাথে পরপর দুটি চুক্তির দ্বারা। রঞ্জিত সিং এর মৃত্যুর পর প্রধানত দুটি শক্তি শিখ রাজ্যের নিয়ন্ত্রকে পরিণত হয়েছিল। এই শক্তিগুলি হল দরবারের কিছু অভিজাত এবং শিখ খালসা বাহিনী। রঞ্জিত সিং এর উত্তরাধিকার নির্বাচনে অভিজাতদের মুখ্য ভূমিকা ছিল। অভিজাতদের দুটি গোষ্ঠীর মধ্যে ডোগরা গোষ্ঠীভুক্ত গোলাপ সিং, সুচেতা সিং প্রমুখ বিরোধী গোষ্ঠীকে কোণঠাসা করতে সক্ষম হয় এবং দলীপ সিংকে সিংহাসনে বসিয়ে নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করে। কিন্তু কালক্রমে ক্ষমতার জাদুদণ্ড রাজনীতিকদের হাত থেকে সমর নায়কদের হাতে চলে যায়। খালসা বাহিনী প্রায় সব রকম নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। রানীমাতা ঝিন্দন দলীপ সিংহের তরফে উজির পদে বসান তার তথাকথিত প্রেমিকা লাল সিংকে এবং প্রধান সেনাপতির দায়িত্ব প্রদান করেন তেজ সিংকে। এদের কারোরই কোনো জাতীয়তাবোধ ছিল না। ক্ষমতা অর্জন এবং তাকে যথেচ্ছভাবে ভোগ করাই ছিল তাদের লক্ষ্য। এ কাজে তারা সফল না হলেও তাদের আদর্শহীনতা এবং যথেচ্ছাচার শিখ খালসা বাহিনীকে বেপরোয়া করে তুলেছিল। একটা সময় আসে যখন প্রধান প্রশাসক রানীমাতা ঝিন্দনও খালসা বাহিনীর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তাদের ধ্বংস কামনা করতে শুরু করেছিল। এক্ষেত্রে তিনি দুটো পরিকল্পনা নিয়েছিলেন। প্রথমটি কি, যে খালসা বাহিনীর স্বাভাবিক উদ্যোগকে কাজে লাগিয়ে শতদ্রু নদীর পূর্ব তীরস্থ রাজ্যগুলিকে দখল করতে পারলে তার ভাবমূর্তি উজ্জ্বল হবে। নয়তোবা দ্বিতীয় পরিকল্পনাটি হচ্ছে, যদি তা সম্ভব না হয় তাহলে ইংরেজদের সাথে যুদ্ধ করতে গিয়ে খালসা বাহিনী অন্তত কিছুটা শক্তিহীন হয়ে পড়বে। এক্ষেত্রে রানীমাতা রাজনৈতিক ক্ষমতা পুনর্দখল করতে সক্ষম হবেন। এদিকে শিখদের এই অবক্ষয়ের যুগে ইংরেজরা চুপ করে বসেছিল না। লর্ড হার্ডিংস সেই কাজকে বাস্তবায়িত করেন। 1843 খ্রিস্টাব্দে তিনি লুধিয়ানার পলিটিক্যাল এজেন্ট হিসেবে নিয়োগ করেন কট্টর শিখ বিরোধী একজন ইংরেজ, তার নাম হচ্ছে মিস্টার ব্রডফুট। তিনি অযথা শিখদের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করে তাদের ক্ষুব্ধ করে তোলেন। এমনকি তিনি ঘোষণা করেন দলীপ সিংহের মৃত্যুর সাথে সাথে শতদ্রু নদীর পশ্চিম তীরস্থ অঞ্চল ব্রিটিশ শাসনের অন্তর্ভুক্ত হবে। ব্রডফুটের ঔদ্ধত্যমূলক আচরণ, শিখ খালসা বাহিনীর উচ্চাসা, রানীমাতা ঝিন্দনের হটকারিতা ইত্যাদি কারণের সমন্বয়ে শেষ পর্যন্ত ইংরেজদের ইচ্ছা পূরণ হয়। খালসা বাহিনী শতদ্রু নদী অতিক্রম করে পূর্ব তীরে আক্রমণের সঙ্গে সঙ্গে অমৃতসরের সন্ধি ভঙ্গের অজুহাতে ইংরেজরা যুদ্ধ ঘোষণা করে। শুরু হয় প্রথম ইঙ্গো শিখ যুদ্ধ 1848। মুদকি, ফিরোজ শাহ, আলিওয়াল ও সেবরাও এর যুদ্ধে বীরত্বের সাথে যুদ্ধ করলেও তেজ সিং ও লাল সিং এর নির্লজ্জ বিশ্বাসঘাতকতায় শিখ বাহিনী পরাজিত হয় এবং ইংরেজদের সঙ্গে লাহোরের সন্ধি স্বাক্ষর করতে বাধ্য হয় 1846। লাহোরের সন্ধি দ্বারা এক নম্বর, ইংরেজ কোম্পানি শিখদের কাছ থেকে জলন্ধর তোয়াব লাভ করে। দুই নম্বর, লাহোর দরবার যুদ্ধের ক্ষতিপূরণ বাবদ 1.5 মিলিয়ন পাউন্ড প্রদান করতে স্বীকৃত হয়। কিন্তু অর্থাভাবের দরুন শিখগণ কাশ্মীর ইংরেজদের হাতে তুলে দেয়। কোম্পানি ডোগরা নেতা গোলাপ সিংহের কাছে কাশ্মীর বিক্রি করে দেয়। তৃতীয়ত, লাহোর দরবারের অধীনে শিখ সৈন্য সংখ্যা হ্রাস করা হয়। লাহোরে একজন ইংরেজ রেসিডেন্ট রাখার ব্যবস্থা করা হয়। কয়েক মাস পরে স্বাক্ষরিত আরেকটি সন্ধি দ্বারা ব্রিটিশ রেসিডেন্টের নিয়ন্ত্রণাধীনে 8 জন শিখ সর্দারকে নিয়ে গঠিত একটি কাউন্সিলের উপর পাঞ্জাবের শাসন ন্যস্ত হয়। লাহোরে একদল ইংরেজ সৈন্য মোতায়েন করা হয় এবং এই বাহিনীর ব্যয়ভার বর্তায়
লাহোর দরবারের ওপর। লাহোরের সন্ধি পাঞ্জাবে শান্তি আনতে পারেনি, অর্থাৎ কোন রকম মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং কিন্তু এটা ছিল না। প্রথম ইঙ্গো শিখ যুদ্ধের অবমাননার প্রতিক্রিয়াও তীব্র আকার ধারণ করেছিল এবং শিখদের মনে অসন্তোষ ক্রমশ ধূমায়িত হচ্ছিল। উপরন্তু ইংরেজ রেসিডেন্ট জন হেনরি লরেন্সের ঔদ্ধত্যপূর্ণ আচরণ ও রানীমাতা ঝিন্দনকে ষড়যন্ত্রে লিপ্ত হওয়ার অভিযোগে চুনার দুর্গে নির্বাসিত করা হলে এক ভয়ঙ্কর প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। মুলতানের শাসনকর্তা এবং হাজারার শাসনকর্তা ছত্তর সিং ইংরেজদের এই ঔদ্ধত্যের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলে দ্বিতীয় ইঙ্গো শিখ যুদ্ধ শুরু হয়। দ্বিতীয় ইঙ্গো শিখ যুদ্ধের ইতিহাস ছিল অত্যন্ত সংক্ষিপ্ত এবং যুদ্ধের গতি ইংরেজদের অনুকূলে নির্ধারিত হয়েছিল। চিলিয়ানওয়ালার যুদ্ধে শিখরা জয়যুক্ত হলেও গুজরাটের যুদ্ধে তারা সম্পূর্ণরূপে পরাজিত হয় 1849-এ। ছত্তর সিং ও শের সিং আত্মসমর্পণে বাধ্য হন। এই যুদ্ধের ফলে লর্ড ডালহৌসি এক ঘোষণা দ্বারা পাঞ্জাব ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন এবং দলীপ সিংকে বাৎসরিক 50,000 টাকা ভাতা দানের ব্যবস্থা করা হয়। খালসা বাহিনী ভেঙে দেওয়া হয়। হেনরি লরেন্সকে চিফ কমিশনার নিয়োগ করে তার হাতে পাঞ্জাবের শাসনভার প্রদান করা হয়। ইংরেজ কর্মচারীদের সুদক্ষ পরিচালনার ফলে শিখ জাতি অল্পকালের মধ্যেই পরাজয়ের গ্লানিও ভুলে যায় এবং ইংরেজদের অনুগত হয়ে পড়ে। ইংরেজদের প্রতি শিখ শক্তির এই আনুগত্যের প্রমাণ অল্পকালের মধ্যেই পাওয়া যায় দ্বিতীয় ইঙ্গো ব্রহ্মযুদ্ধের সময় এবং 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের সময় শিখ বাহিনীর বিদ্রোহ দমনের যে তৎপরতা ব্রিটিশের হয়ে, সেই কার্যকারিতায় শিখ শক্তি ব্রিটিশ শাসনকে যে গ্রহণ করে নিয়েছিল তা প্রমাণিত হয়। এইভাবে স্বাধীন শিখ রাজ্য হিসেবে পাঞ্জাব ব্রিটিশের অধীনস্থ হয়। লর্ড ডালহৌসি তার মন্ত্রী পরিষদের অমত সত্ত্বেও 1849 খ্রিস্টাব্দে এক ঘোষণাপত্র দ্বারা পাঞ্জাব ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত বলে ঘোষণা করেন। অন্যের পাপের শাস্তি নেমে আসে নির্দোষ দলীপ সিংহের মাথায়। তিনি ইংরেজদের বৃত্তিভোগীতে পরিণত হন এবং লন্ডনে নির্বাসিত হন। স্বাভাবিকভাবে প্রশ্ন আসে, ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহী হন মূলরাজ ছত্তর সিং এবং তার শাস্তি ভোগ করতে হয় দলীপ সিংকে। এভাবে পাঞ্জাব দখল ব্রিটিশের পক্ষে অর্থাৎ লর্ড ডালহৌসির পক্ষে কতটা যুক্তিযুক্ত ছিল। বিদ্রোহের অজুহাতে দলীপ সিংহের পদচ্যুতি এবং ইংরেজদের পাঞ্জাব অধিগ্রহণ নৈতিক ও রাজনৈতিক দিক থেকে কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। মূল রাজের বিদ্রোহ ও তার ফলে উদ্ভূত পরিস্থিতির জন্য দলীপ সিংহ কোনোভাবেই দায়ী ছিল না, কারণ পাঞ্জাবের প্রশাসনের সকল দায়িত্ব তখন ইংরেজ রেসিডেন্টের ওপরই ন্যস্ত ছিল। দ্বিতীয় ইঙ্গো শিখ যুদ্ধের জন্য ডালহৌসি শিখদের দায়ী করলেও ইংরেজ ঐতিহাসিক জেমস মিল, ক্যানিংহাম তারা বলছেন যে যুদ্ধের জন্য কোম্পানির আগ্রাসী নীতি দায়ী ছিল। তবে পাঞ্জাব জয়ের ফলে কোম্পানির সাম্রাজ্যের সীমা আফগানিস্তানকে স্পর্শ করে এবং এর ফলে কোম্পানি আফগান সমস্যার সম্মুখীন হয়। পাঞ্জাব দখল না করলে ইংরেজ শক্তিকে হয়তোবা আফগানিস্তান নিয়ে যতটা বিব্রত পরবর্তী সময়ে হতে হয়েছিল সেটা হয়তো হতো না। ওকে, আশা করি আমরা ইংরেজদের পাঞ্জাব দখল কিভাবে হয়েছিল, তার যৌক্তিকতা কতটুকু ছিল বিষয়টি বুঝতে পেরেছে। তো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জিজ্ঞেস করবে। তো আজকে এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।